এসছে মোটা ভাই, সাথে ইডি আর সিবিআই এনআইএ সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে। আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। দর্শক, আজকেও রাজ্যের মুখ্যমন্ত্রী খিস্তি দিয়েছেন। আজকে শামশেরগঞ্জে প্রচার সভা করেছেন, তো সেখানে মঞ্চ থেকেই খিস্তি। দু অক্ষর 4 অক্ষর সবই মোটামুটি দিয়ে থাকেন। তো আজকে প্রকাশ্যে 2 অক্ষরের সেই খিস্তি আবারও দিয়েছেন। দর্শক, কি বলবেন? আমার তো বলতে গিয়েও কেমন লাগছে। একজন মহিলা, তিনি যদি এই রকম ওপেনলি খিস্তি দেন, এবং কাদের সম্পর্কে খিস্তি দিচ্ছেন? কেন্দ্রের যারা গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন, আকার ইঙ্গিতে মোটা ভাই মানে অমিত শাহ তাকে ইঙ্গিত করে দিয়েছেন, এবং নরেন্দ্র মোদী তাকে ইঙ্গিত করেও দেখবেন দিয়ে থাকেন। মনে আছে সে আগে একবার দিয়েছিলেন, তুমি শালা বলে ছিছি আমার মুখ দিয়ে বের হয়ে গেল, ক্ষমা করবেন দর্শক। তো যাই হোক, কি বলবেন দর্শক? আমি কি বলবো ভাবছি যে এগুলোকে নিয়েও খবর করতে হয়। খবর করতেও লজ্জা লাগে না? একজন মুখ্যমন্ত্রী, তার মুখে যদি এই ধরনের কথা বের হয় দর্শক, কোনো মানে অনুশোচনা মানে সেটাও নেই যে এরকম বলেছি, বলে ফেলেছি, বলা ঠিক না, সেটাকে উইথড্র করছি, সেটাও করেননি। তারপরে উনি জিতবে বাংলা বলে কী সব যেগুলো বলে থাকেন ওগুলো বলে গেছেন। এই যে মুখ দিয়ে বের হয়ে গেলে, যে আমার মুখ দিয়ে বের হয়ে গেল, আমি তো ওনার কথা বলতে গিয়ে বলে ফেললাম, বলতে গিয়ে আমার একটা খারাপ লাগছে। তো দেখুন, এটা তো পাড়ার রক না। পাড়ার কি রক? আড্ডার জায়গা, প্রকাশ্য একটা সভা, সেখানে সবাই আছেন। আমি তো দেখছিলাম আজকের এই যে প্রোগ্রামটা, আমি সেই ছবি দেখাচ্ছি না, বাচ্চা সব ছেলে মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে। বাচ্চা, যেটা দেখানোও পাপ। বাচ্চা ছেলে মেয়েদেরকে কোনো পলিটিক্যাল মঞ্চে নিয়ে যাওয়া যায় না। বাচ্চা ছেলে মেয়েদেরকে সব নিয়ে আসা হয়েছে। আসলে লোকটোক হচ্ছে না তো, ওনারা সবাই তো সে অর্থে লোক হচ্ছে না, তাই হয়তো মাথা গরম। আর সেখানে এইরকম খিস্তি দিচ্ছেন। তারা কি শিখছে? বাচ্চারা কি শিখছে? ইস, একজন মুখ্যমন্ত্রী যদি এই ধরনের খিস্তি দেন প্রকাশ্য সভাতে, তো সেই রাজ্যের সংস্কৃতি কি হতে পারে? বাচ্চাদের কাছে কি লেসন যেতে পারে? কি শিক্ষা হতে পারে? আসলে দর্শক, আমি যেটা কদিন ধরে বলে আসছি যে ওনার মাথা ঠিক নেই, মাথা খারাপ হয়ে গেছে। আর এই যে সেন্ট্রাল এজেন্সির কথা উনি যেটা বলছেন বা বলতে চাইছেন, ইডি সিবিআই, এখন ওনার এই যে এতটা ক্ষোভের কারণ, তার মধ্যে একটা বিষয়, সেটা হচ্ছে ওনাদের এজেন্সি হিসেবে মানে যে সংস্থা কাজ করছে আইপ্যাক, সেই বিষয়ে এখন ইডি খুব তেড়ে ফুঁড়ে লেগেছে। হয়তো আপনারা শুনেছেন, এই আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন, তাকে তলব করা হয়েছে। এবং এই সংস্থার আরও যেসব শাখা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, সেখানে সব হানা দেওয়া হয়েছে। এখন ভোটের মুখে এটা হচ্ছে। ওনার মধ্যে একটা আতঙ্কের বিষয় এসে গেছে, যদি ভোটের মুখে পুরো আইপ্যাকটাকে ঘেঁটে দেয় ইডি, ধরুন তলব তো করা হচ্ছে, তলব করে আটকে রাখা বা আরও, মানে দেখুন, যারা যেমন কাজ করেছেন অপরাধমূলক যদি কেউ কাজ করে থাকেন, তাদের মধ্যে ভয়টাও আছে। হয়তো এরকম কোনো ভাবনা এসছে কি না, যে যেভাবে তলব করা হচ্ছে, যদি ভোটের মুখে আইপ্যাক নিষ্ক্রিয় হয়ে যায়, যদি ভোটের মুখে আইপ্যাক ঠিকমতো কাজটা না করতে পারে, তাহলে কি হবে? আমার মনে হয় কোথাও এইসব ভাবনা ওনাকে আরও কাবু করছে। এমনি আরও অনেককে ডেকে পাঠানো হচ্ছে। আপনারা দেখছেন বিভিন্ন প্রার্থী যারা দুর্নীতিতে নিমজ্জিত বলে অভিযোগ রয়েছে, তাদেরকে তো অনেককে তো ডেকে পাঠানো হচ্ছেই। সেগুলো একটা মাথা ব্যথার কারণ। যেমন দেবাশিস কুমার কলকাতায়, তাকে ডেকে পাঠানো হচ্ছে। সুজিত বসু, তাকে ডেকে পাঠানো হয়েছে।
এরকম আরও অনেকে, রথিন বলে একজন আছেন, ওনাকেও ডেকে পাঠানো হচ্ছে, তারা সব প্রার্থী। আর আপনারা এটাও দেখছেন কিছু কিছু বাড়ি থেকে টাকা পয়সা একটা বিরাট অঙ্কের পাওয়া যাচ্ছে, কোটি 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 ক্যাশ, নগদ। তো এখন ভোটের মুখে এসব হচ্ছে, তো মানে মনে হচ্ছে যে উনি একটা সমস্যায় পড়ে যাচ্ছেন। এক হচ্ছে প্রার্থীদেরকে ডাকা, 2 হচ্ছে টাকা পয়সা সব সিজ হয়ে যাচ্ছে, 3 হচ্ছে ওনাদের মেন যে এই মুহূর্তে মেরুদণ্ড বলা যায় বা নার্ভ সিস্টেম, যেটা না থাকলে এই দলটা কাজ করতে পারে না, আইপ্যাক, তাকে এখন নিষ্ক্রিয় করে দেওয়ার মতো একটা পজিশন চলে এসছে। কারণ যেভাবে ডাকাডাকি হচ্ছে, দেখুন না ভোটের আগে কি হয়, এই প্রতীক জৈন বা আরও যারা আছেন আইপ্যাকের, তাদেরকে যেভাবে ডাকাডাকি হচ্ছে, দেখুন না কি হয়। কারণ অনেক সব অভিযোগ এসছে যে অনেক সব টাকা পয়সা এদিক সেদিক ওনারা নাকি সব করেছেন, পাচারের সব টাকা এদিক সেদিক করেছেন, গোয়া নির্বাচনে গিয়ে কী সব করেছেন বলে অভিযোগটা এসছিল। তো সেই জন্য ডাকাডাকি হচ্ছে। তো এইদিকে যখন এইসব চলছে, তখন উনি এই রকম মানে বলতে গিয়ে, ব্যাখ্যা দিতে গিয়ে বা কোনো প্রতিবাদ বা ওনার তরফ থেকে তোপ ডাকতে গিয়ে খিস্তি দিয়ে ফেলছেন। একজন মানুষ কখন খিস্তি দেন? একটা হচ্ছে যাদের খুবই অভ্যেস খিস্তি দেওয়া, ঘরে বাইরে তারা যে কোনো জায়গায় খিস্তি দিয়ে ফেলেন, কিন্তু সেগুলো সেই সংখ্যাটা কমই আছেন, তাই না? প্রকাশ্য সভাতে, অফিসে, আদালতে, সভাতে খিস্তি দেবেন এরকম লোকের সংখ্যা তো কম। যারা মানে যতই বাড়িতে রকেতে খিস্তি দিয়ে থাকুন, কিন্তু প্রকাশ্য সভাতে মাইক আছে, মানুষজন শুনছেন, আরও অনেকে, সেখানে খিস্তি দেবেন এই সংখ্যাটা কিন্তু খুব কম। তো উনি যেভাবে খিস্তি দিচ্ছেন, আমরা একটা ধরতে পারি তার মানে উনি অফ দ্য ক্যামেরা প্রচুর খিস্তি খিস্তি খেউর করেন। আমার কথা মনে হয় যারা ওনার ঘনিষ্ঠ লোকজন তারা বলবেন। আমি শুনেছি উনি নাকি বাড়িতেও অভ্যস্ত। তো ঠিক আছে, বাড়িতে অভ্যস্ত মানে বাড়িতে অনেকেই খিস্তি দিয়ে থাকেন, প্রকাশ্যে তো সহজে দেন না। তো প্রকাশ্যে কখন মানুষ দেন? যখন মাথা ঠিক থাকে না, তখন ওই বাড়িতে যেভাবে বলেন সেই কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে যায়। দেখবেন রাস্তাঘাটে যখন নর্মাল মানুষ থাকেন, তখন কি মানুষের মুখ থেকে খিস্তি বের হয়? খিস্তি কখন বের হয়? যখন মাথা গরম হয়ে যায়, কোনো হট টক আসে, কোনো মানে নিজেকে নিয়ন্ত্রণে যখন রাখা যায় না, তখন কিন্তু খিস্তি বেরিয়ে আসে। এই যে খিস্তি বেরিয়ে আসছে না, এখানে ওটা প্রমাণ হচ্ছে উনি কিন্তু ওনার মধ্যে নেই। যখনই উনি দেখবেন উনি ওনার মধ্যে থাকেন না, তখনই প্রকাশ্যে খিস্তি দিতে শুরু করে দেন। 21-এর ভোটেও তো ভীষণ ভয় পেয়েছিলেন, যদিও রেজাল্টটা ওই রকম হয়নি। 21-এর ভোটেও কিন্তু ভীষণ ভয় পেয়েছিলেন, সেই জন্য তখনও কিস্তি দিয়েছিলেন। তখন অনেকভাবে ম্যানেজ করতে পেরেছিলেন। এবার সেটা হচ্ছে না, সেই জন্য এবার মাথা আরও গরম। এবার সেটা হচ্ছে না এই কারণ এবার কমিশন অনেক আঁটোসাঁটোভাবে নেমেছে। যারা অফিসার আছেন তাদেরকে সব সরিয়ে টরিয়ে দিয়েছে, 500-র মতো অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ওনার হাতের যারা বলে পরিচিত, তা এখন ওনার হাতে নেই, হাতের বাইরে চলে গেছেন। এখন সেই সব নিয়ে অনেক কথা বলেছেন। তো বলতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে এমন অবস্থা, আবার এইসব এজেন্সি হানা ইত্যাদি, মানে এবার উনি বুঝছেন যে এবার হাওয়া খারাপ। গতবার হাওয়া খারাপ ছিল, তারপরে ভোটে জিতে চলে এসেছিলেন, কিন্তু এবার উনি নিজেও কোথাও ফিল করছেন এবার সেটা হবে না। এবার সেই ম্যানেজ করার কোনো জায়গা নেই, কাউন্টিং ইত্যাদি কোনো জায়গা নেই। এবার খুব আঁটাসাঁটো কমিশন, খুব আঁটাসাঁটো, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো ফলে এখন ফ্রাস্ট্রেশন চলে এসছে। তো সেখান থেকে ওপেনলি খিস্তি দিয়ে ফেলছেন। আবারও বলছি, উনি রাগের দিন, মাথা ঠিক নেই ভেবে দিন, যাই যে কোনো কারণেই দিন না কেন, যেটা দিচ্ছেন অত্যন্ত খারাপ, অত্যন্ত নক্কারজনক, বাংলার লজ্জা যে একজন মুখ্যমন্ত্রী ওপেন মঞ্চে এরকম খিস্তি দিচ্ছেন। খুব দুর্ভাগ্যের। দর্শক, আমি আর একটা বক্তব্য শুনিয়ে শেষ করব। এই যে এত উস্কানি তো উনি দিয়ে থাকেন, যার জেরে অনেক ঘটনা ঘটছে, যেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন তুলছেন। এমন উস্কানি দিচ্ছেন যাদের নাম বাদ গেছে, তারাও রাস্তায় নেমে পড়ছেন, নামতে গিয়ে আরও বড় কাণ্ড ঘটিয়ে ফেলছেন, আবার তারাও ধরপাকড়ের শিকার হয়ে যাচ্ছেন। সবটা তো ওনার জেরে। উনি আজকে আমি দেখলাম আর একটা উস্কানি বলবো, উনি কি বলেছেন শুনবেন। আকার ইঙ্গিতে, ডিরেক্টলি তো বলছে না, আকার ইঙ্গিতে বলছেন। আমার মনে হয় এই ধরনের কথা বললে এনাকে ব্যান করা উচিত। কারণ উনি এরকম করলে অশান্তি ছড়াবে না, ওনার কথা শুনে উস্কানিতে পা দিয়ে শীতলকুচির মতো ঘটনা ঘটেছিল, অনেকের প্রাণ চলে গেছিলো, যার গেছে তার গেছে। উনি হয়তো একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, গ্রুপ ডি, সামান্য কিছু। তাহলে কি পরিবারটা হয়ে গেল? একটা স্বজন চলে যাওয়াটা, আমি দেখেছিলাম সেই সময় বাচ্চা ছেলে সব বাচ্চা, তাদেরকে রেখে বাবা হয়ে গেছেন, চলে গেছেন। তো এটা তো হয় না কখনো, এইরকম ক্ষতি তো পূরণ করা যায় না। তো আজকে দেখুন কীরকম উনি আকার ইঙ্গিতে উস্কাচ্ছেন, দেখুন।
আর ইলেকশনের দিন আপনারা আম খাবেন, আমসত্ব খাবেন, না বিচুটি পাতা দিয়ে একটু গাটা চুলকে দেবেন? কোনটা করবেন সেটা নিজেকে ভেবে নিতে হবে। এটার অর্থ কি দর্শক? এটার অর্থ কি? আম খাবেন, আমসত্ব খাবেন, নাকি বিচুটি পাতা দিয়ে একটু চুলকে দেবেন? মানেটা কি? বিচুটি পাতা মানে বিচুটি পাতা দিয়ে উনি যে কথাটা বলছেন, এটার মানেটা কি? এগুলো উস্কানি না? এগুলো আকার ইঙ্গিত দিয়ে উস্কাচ্ছেন না? এটার মাধ্যমে ওই গণ্ডগোলের দিকে ঠেলে দিচ্ছেন না? আবার বলেছেন ভোট দিতে যদি আসতে বাধা দেওয়া হয়, ঝাঁটা নিয়ে বের হবেন, ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে করতে বের হবেন। এগুলো কিসের ইঙ্গিত? কে ভোট দিতে বাধা দেবে? বাধা তো আপনারা দিয়ে থাকেন অন্যদের ক্ষেত্রে, যাদেরকে বিরোধী মনে হয়। এটা দেখছি তো, সব হুঙ্কার টুঙ্কার তো আসছে তো, ইতিমধ্যেই তো কয়েকটা ভিডিও ভাইরালও হয়েছে। আপনাদের লোকেরা তো প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, এবং বাধাও দিয়ে থাকেন। আপনাদেরকে আবার কে বাধা দেবে? আসলে এইগুলো বলার উদ্দেশ্যটা কি? নিজেদের ভোট দিতে বাধার ব্যাপারটা, নাকি অন্যদেরকে বাধা দেওয়ার ব্যাপারটা? আর বিচুটি পাতা দিয়ে চুলকে দেবেন মানে সবটাই হচ্ছে উস্কানি। আমি একটা কথা বলে শেষ করব, যারা ইনার উস্কানিতে পা দেবেন, বুঝবেন বেলা হলে, বুঝবেন বেলা হলে। 21-এর ভোটের সময় অনেক উস্কানি দিয়েছেন, উস্কানিতে পা দিয়ে এমন সব অশান্তি করেছেন, লুটপাট করেছেন, মারধর করেছেন। হাইকোর্টের মাধ্যমে সেন্ট্রাল এজেন্সি সিবিআই তদন্তে নেমেছিল, অনেকেরই কলিভোর হয়ে গেছে, এখনও অনেকেরই হাল খারাপ হয়ে গেছে। হয়তো সবটা বিচার করা যায়নি, কিন্তু যাদের হয়েছে তাদের হয়েছে। আবার এই উস্কানি দিয়ে এইসব করলেন, বিচারকদেরকে ঘেরাও ইত্যাদি হয়ে গেল, এখন এনআইএ চলে এসছে, অনেকেরই কলিফোর হয়ে যাবে। বেলডাঙাতে পরিযায়ী শ্রমিকদের মেরে ফেলা বলে এমন উস্কালেন, সেখানেও উস্কে দিয়ে এমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, ওখানেও এনআইএ হয়ে গেল, এখনও অনেক পরিবার ভুগছে। উনি কিছুই করতে পারেননি, উনি আদতে কিছুই করতে পারেন না, কোনো কিছুই করতে পারেন না, বাঁচাতে পারেন না, শুধু মুখে ফোটানি। এসআইআর করতে দেবো না, হয়ে গেল। সিএ করতে দেবো না, হয়ে গেল। আরও কত কি বলে থাকেন, সব হয়ে গেল। এখন আবার ভয় দেখাচ্ছেন, আমি থাকতে আপনাদেরকে ডিটেনশন সেন্টারে পাঠাতে দেবো না। দেখুন, ডিটেনশন সেন্টার এটা ফেক। ডিটেনশন সেন্টার কোথায় আছে? আমি সবথেকে বড় ডিটেনশন সেন্টারে দেখতে গিয়েছিলাম গতবারে ওই লোকসভার ভোটের সময়, আসামে গোয়ালপাড়ে, যেটা রয়েছে এই গোয়ালপাড়া না, হ্যাঁ গোয়ালপাড়াতে। আমি সেখানে দেখতে গিয়েছিলাম। আমি গিয়ে দেখলাম একটা বড় কমপ্লেক্স, সেখানে ক্যাপাসিটি হচ্ছে কত, 2000-এর মধ্যে 1600-1700 না কত ক্যাপাসিটি। তো এখানে বলা হচ্ছে লাখ লাখ কত 40 লাখ 50 লাখ নাকি বাদ। কোথায় পাঠাবে ডিটেনশন সেন্টারে? ছেলে খেলা? এত লোককে কোথায় পাঠাবে? এত বড় ক্যাম্প কোথাও আছে? শুধু ভয় দেখানো। আর ডিটেনশন সেন্টারে যদি কোনো দিন কোনো কারণে কাউকে পাঠানো হয়ে থাকে, আমি তো ওখানে গিয়ে দেখলাম ওই রকমভাবে কেউই নেই। ওখানে রাখা হয়েছে কাদেরকে? ওই যেমন পুলিশ কেস, যাদেরকে ধরে আনে, যেমন পুলিশের ওই রাখা হয় না ছোটো ছোটো জায়গাতে জেলে, ওই রকম পুলিশ কেসগুলোকে রাখা হয়েছে ওখানে। যখন কোর্টে ডেট পড়ে ওখান থেকে নিয়ে যায়, কেউই নেই ধরতে গেলে ওখানে। এখন এমন ভয় দেখানো হয় সব নাকি ডিটেনশন সেন্টারে আসাম থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরো ফেক কথা, পুরো ভুল কথা। তো আমি যেটা বলছি আরও একটা, যে যদি কখনো প্রয়োজনও হয় কাউকে ডিটেনশন সেন্টারে পাঠানোর, আপনার ক্ষমতা আছে আটকানোর। আপনার কত ক্ষমতা তো দেখে ফেললাম তো। ওই তো বললাম, এসআইআর আটকাতে পারেননি, সিএ আটকাতে পারেননি, ওয়াকাফ বিল আটকাতে পারেননি, কিছুই করতে পারেননি। এখন ওয়াকাফ বিল, ওয়াকাফ প্রপার্টি সব আস্তে আস্তে খারিজ হয়ে যাচ্ছে, আটকাতে পারেননি, কিছুই পারেননি। তো যদি কোনো কারণে কখনো প্রয়োজনও হয় কাউকে ডিটেনশন সেন্টারে পাঠানোর, আপনার ক্ষমতা কত সে আমরা এখন থেকে টের পাচ্ছি তো। ফলে কেন এসব করছেন? আমি সেজন্যই বলছি, ইনার উপরে ভরসা করে কেউ কিন্তু চলবেন না। সমস্যায় পড়লে কিন্তু উনি বাঁচাতে পারবেন না। প্রচুর উদাহরণ রয়েছে, প্রচুর। আমি তো কতগুলো উদাহরণ বললাম। আবারও বলছি, বেলডাঙ্গা এই অমক তমক যেখানে উনি উস্কানি দিয়ে করিয়েছেন, আজকে যা হাল হচ্ছে তাদের, উনি কিন্তু বাঁচাতে পারেননি। উনি উস্কানি দেন ওনার ফায়দা তোলার জন্যে। যখন বড় কিছু ঘটে যায় উনি কেটে পড়েন, বলেন আমরা এর সঙ্গে যুক্ত না। আবার ওনার সিআইডি দিয়ে আবার দেখবেন সব ধরপাকড় শুরু হয়ে যায়। ফলে যতই উনি বিচুটি পাতা ইত্যাদি দিয়ে বলার চেষ্টা করুন না কেন, কেউ কিন্তু ইনার এতে কেউ পা দেবেন না। সাবধানে থাকবেন, আগে নিজের পরিবারের কথা ভাববেন। ফেঁসে গেলে আপনার পরিবার ফাঁসবে। আশপাশের উদাহরণগুলো দেখে রাখুন। ইনার কথায় আপনারা কেউ কিন্তু পা দেবেন না। ভোটটাকে ভোটের মতো করে করতে দিন। নিজের ভোটটা নিজে দেবেন,
অন্যদেরকে ভোট দিতে সাহায্য করবেন, বাধা মোটেই দেবেন না। সাহায্য বলতে ওই সাথে চলে যাবেন না, মানে কোথাও কেউ সমস্যার সম্মুখীন হলে কেউ যদি অন্য কোথাও কেউ বাধা দেওয়ার চেষ্টা করে আপনাদের দলের, সেটাকে মুক্ত করার চেষ্টা করবেন। বলবেন মানুষের রায়কে মান্যতা দেওয়া উচিত, ভোটাধিকার মানুষের একটা অধিকারের মধ্যে পড়ে, সেটাকে প্রয়োগ করতে দিন, এসব করবেন না। এইভাবে মানুষের পাশে থাকবেন, দেখবেন আপনারা কখনো যদি হেরেও যান টার্গেট হবেন না। এটা করবেন, বাদবাকি নিজের জীবনটা নিজের পরিবারকে নিয়ে ভালোভাবে কাটাবেন। আর যদি ওনার পাল্লায় পড়ে বেশি কিছু করতে যান তাহলে নিজে তো ভুগবেনই, গোটা পরিবার ভুগবে। দর্শক বলবেন এত খিস্তি কেন, খেউর কেন করছেন দিদিমণি, কি হলো, আর কেনই বা এইরকম উস্কানি দিচ্ছেন? অবশ্যই দর্শক বলবেন কি করা উচিত ইনার বিরুদ্ধে, তার বিষয়ে আপনারা বলবেন, যা বলার বলবেন। কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।